আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। এই ক্লাসটি onlinetivet.com অথবা facebook.com/onlinetivet দেখা যাচ্ছে। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা 1208। বিষয় কোড 67243। বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। চতুর্থ পর্ব, অষ্টম অধ্যায়, আন্ডারস্ট্যান্ড দ্য ক্যাপাসিটি অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্লান্ট। হিমায়ন ও শীতাতপ নিয়ন্ত্রণ প্লান্টের ক্যাপাসিটি সম্পর্কে ধারণা। ক্লাস শেষে আমরা যা শিখব: RAC প্লান্ট ক্যাপাসিটি সম্পর্কে, কুলিং লোডের বিভিন্ন কম্পোনেন্টস সমূহ সম্পর্কে, প্লান্ট ক্যাপাসিটিতে সেফটি ফ্যাক্টরের প্রয়োজনীয়তা সম্পর্কে, RAC প্লান্ট ক্যাপাসিটি ক্যালকুলেশন সম্পর্কে, হিউমিডিফিকেশন পদ্ধতিতে প্লান্টের হিট লোড সমূহ এবং মোট কুলিং লোড সম্পর্কিত সমস্যাবলী বা অঙ্ক। আজকের পাঠ, লিস্ট দ্য কম্পোনেন্ট অফ টোটাল কুলিং লোড ফর এয়ার কন্ডিশনিং। 8.2 state the necessity of safety factor to calculate the plant capacity. 8.3 describe the procedure of calculation of refrigeration and air conditioning by RAC plant capacity. Describe the heat load estimation for humidification plant. 8.5 solve problems related to total cooling load of air conditioning plant. AC প্লান্টের মোট কুলিং লোড কম্পোনেন্ট সমূহ, প্লান্ট ক্যাপাসিটিতে সেফটি ফ্যাক্টরের প্রয়োজনীয়তা, RAC প্লান্টের প্লান্ট ক্যাপাসিটি ক্যালকুলেশন, হিউমিডিফিকেশন প্লান্টের হিট লোড অর্জন পদ্ধতি, শীতাতপ নিয়ন্ত্রিত স্থানের মোট কুলিং লোড বা টোটাল কুলিং লোড সম্পর্কিত সমস্যাবলী ও সমাধান। এই হলো আমাদের আজকের পাঠ। ভূমিকা বা ইন্ট্রোডাকশন। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্লান্টের ক্ষমতা বা ক্যাপাসিটি কন্ট্রোল একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু হিমায়ন ও শীতাতপ নিয়ন্ত্রিত প্লান্ট বিভিন্ন ধরনের উপাংশের সমন্বয়ে গঠিত, তাই এর ক্ষমতাও বিভিন্ন ধরনের হয়। এক্ষেত্রে কুলিংয়ের পাশাপাশি হিটিং পদ্ধতি নিয়ে বিবেচনা আনতে হয়। RAC প্লান্ট ক্যাপাসিটি বলতে কোনো হিমায়ন প্লান্ট
সুষ্ঠু, সুন্দর ও নিখুঁতভাবে চলার জন্য যে হিসাব নিকাশ করে ইকুইপমেন্ট বা যন্ত্রাংশ নির্বাচন করা হয় তাকেই প্ল্যান্ট ক্যাপাসিটি বলে। Eight point one, list the components of total cooling load for air conditioning. মোট এসি প্লান্টের মোট কুলিং লোডের কম্পোনেন্ট সমূহ। মোট কুলিং লোড বা টোটাল কুলিং লোড হল সেফটি ফ্যাক্টর সহ হিমায়ন যন্ত্রের ক্ষমতা নির্ণয়ে কোনো এসি রুমের মোট কুলিং লোড নির্ণয় করতে নিম্নোক্ত উৎসের তাপ একত্রে যোগ করতে হবে। কম্পোনেন্ট সমূহ হল: এক, অবকাঠামোর মাধ্যমে সঞ্চালিত তাপ বা বিল্ডিং স্ট্রাকচার। দুই, সামগ্রিক তাপ বা প্রোডাক্ট লোড। তিন, পিপুল লোড। চার, বাতাস পরিবর্তনজনিত তাপ বা এয়ার চেঞ্জ লোড। পাঁচ, আনুষঙ্গিক তাপ বা সাপ্লিমেন্টারি লোড। উপরোক্ত উৎসের তাপের সমষ্টি নির্ণয়ের পর এর উপর 5% হতে 10% সেফটি ফ্যাক্টর যোগ করতে হয়। সকল তথ্য সঠিকভাবে নির্ণয় করা না গেলে সেফটি ফ্যাক্টর সাধারণত 10% ধরতে হবে। হিমায়ন যন্ত্র যাতে পিক লোড আওয়ারে এবং পূর্ণ শীতলীকরণ ক্ষমতায় চলতে পারে সেজন্য সেফটি ফ্যাক্টর যোগ করে যে পরিমাণ তাপ পাওয়া যায় তাকে 24 ঘন্টা দ্বারা গুণন করে হিমায়ন যন্ত্রের দৈনিক চালন সময় দ্বারা ভাগ করলে হিমায়ন যন্ত্রের ক্ষমতা বা ক্যাপাসিটি পাওয়া যায়। সুতরাং হিমায়ন যন্ত্রের ক্ষমতা হল মোট কুলিং লোড কিলোওয়াটে গুণন 24 ঘন্টা ভাগ ঈপ্সিত বা কাঙ্ক্ষিত হিমায়নের সময় ঘন্টায়, অথবা টন অফ রেফ্রিজারেশন বা টিআর হলো হিমায়ন যন্ত্রের ক্ষমতা সমান মোট কুলিং লোড কিলোওয়াটে ভাগ 3.516 কিলোওয়াট পার টন। দুইভাবে করা যায় ক্যাপাসিটি বের করার জন্য হিমায়ন যন্ত্রের। এয়ার কন্ডিশনিং প্লান্টের মোট কুলিং লোডের কম্পোনেন্ট সমূহ হল: ভিতরে থাকে সার্ভার, পিপুল লোড, ইন্টারনাল লোড, লাইটিং লোড, ইনফিল্ট্রেশন লোড, দরজা, জানালা বা দেওয়াল বা ওয়াল, ট্রান্সমিশন লোড ও সোলার লোড। অনেক লোড থাকে। এছাড়াও এখানে আমরা দেখতে পারি বিভিন্ন সার্ভার, পিপুল, ইন্টারনাল লোড, লাইটিং লোড, দরজা, জানালা, ওয়াল, ট্রান্সমিশন লোড, সোলার লোড। কুলিং লোডের কম্পোনেন্টস আরও আমরা একটু দেখি রুমের।
পিপুল তো দেখলাম, সূর্য কর্তৃক ইনফিল্ট্রেশন, জানালা দিয়ে গ্লাস দিয়ে আসবে সোলার রেডিয়েশন, এক্সটেরিয়র ওয়াল, পিপুল, রুফ, পার্টিশন ওয়াল, ইকুইপমেন্ট, রুমের মধ্যে অনেকগুলি ইকুইপমেন্ট থাকে ফ্লোর থেকে, এগুলো হচ্ছে কুলিং লোডের কম্পোনেন্টস। এছাড়া আরও কিছু কম্পোনেন্টস আমরা দেখি। সোলার রেডিয়েশন দো অপেক সারফেস, সোলার রেডিয়েশন দো ফেনস্টেশন। ফেনস্টেশন মানে হচ্ছে জানালা কর্তৃক যে তাপ অর্জিত হয়, একে বলা হয় ফেনস্টেশন। এখান থেকে ইনফিল্ট্রেশন, এটা তো রেডিয়েশন। আর পিপুল লোড, ইন্টারনাল লোড, হিট সোর্স। আরও কিছু কম্পোনেন্টস আমরা দেখি। স্ট্যাক ক্যাপাসিটি অফ দ্য ফুয়েল সেল, ইলেকট্রিক ভেসেল, ইভাপোরেটর, ইন্টেরিয়র হিট এক্সচেঞ্জার, গ্যাস কুলার, এক্সটেরিয়র হিট এক্সচেঞ্জার, ইন্টারনাল হিট এক্সচেঞ্জার, কম্প্রেসর, এগুলো হচ্ছে কম্পোনেন্টস। এক্সপেনশন ভালভ, অ্যাকুমুলেটর। আরও কিছু কম্পোনেন্টস এখানে আছে। সোলার রেডিয়েশন, কন্ডাকশন, পিপুল, লাইট, ইকুইপমেন্ট, ইনফিল্ট্রেশন, ভেন্টিলেশন ইত্যাদি। টোটাল কুলিং লোড বা মোট কুলিং লোড হলো, দিস ইজ অলসো কল দ্য গ্র্যান্ড টোটাল লোড। গ্র্যান্ড টোটাল লোড হচ্ছে সাম অফ এই দুটো যোগফল, স্পেস হিট গেইন এবং সিস্টেম হিট গেইন। রুম টোটাল লোড মানে স্পেস হিট গেইন এবং সিস্টেম হিট গেইনের যোগফল হচ্ছে রুম টোটাল লোড। আর লোড ডিউ টু আউটডোর এয়ার সাপ্লাইড দো দ্য এয়ার হ্যান্ডলিং ইউনিট, এয়ার বাইপাস দ্য কয়েল, এয়ার নট বাইপাস দ্য কয়েল। টোটাল কুলিং লোড আবার দেখি, এর মধ্যে আছে হচ্ছে আমাদের এক্সটার্নাল হিট গেইন বা বাহিরে অর্জিত তাপ হচ্ছে ট্রান্সমিশন কর্তৃক হয় সেন্সিবল হিট গেইন, সোলার রেডিয়েশন হয় সেন্সিবল হিট গেইন, এয়ার ভেন্টিলেশনের মাধ্যমে সেন্সিবল এবং ল্যাটিন দুটি হয়। আর ইন্টারনাল হিট লোড বা ভিতরে অর্জিত তাপসমূহ হল লাইটিং, ইকুইপমেন্ট, পিপল, আদার্স। লাইটিং থেকে হবে সেন্সিবল হিট গেইন, ইকুইপমেন্ট থেকে সেন্সিবল ল্যাটিন দুটি হয়, আর পিপল থেকে সেন্সিবল হিট গেইন এবং ল্যাটিন হিট গেইন দুটোই হয়। এইগুলো থেকে আমাদের কন্ডিশন স্পেচ। এরপরে মোট কুলিং লোড, টোটাল সেন্সিবল হিট লোড প্লাস টোটাল ল্যাটিন হিট লোড, এই দুটো যোগ করার পর হবে টোটাল কুলিং লোড বা মোট কুলিং লোড। State the necessity of safety factor to calculate the plant capacity. প্লান্ট ক্যাপাসিটিতে সেফটি ফ্যাক্টরের প্রয়োজনীয়তা। বিভিন্ন ধরনের উৎস থেকে অর্জিত তাপের সমষ্টি মোট কুলিং লোড বা টোটাল কুলিং লোড। সাধারণত মোট কুলিং লোডের সাথে আপদকালীন সময়ের জন্য 5 থেকে 10% যোগ করা হয়। মানে আপদকালীন সময়ের জন্য 5 থেকে 10% যোগ করা হয়। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্ল্যান্টকে সঠিক ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সেফটি ফ্যাক্টর অবশ্যই ধরতে হবে। পিক লোড আওয়ারে প্ল্যান্ট বিবেচনা করতে সেফটি ফ্যাক্টর বিশেষ ভূমিকা পালন করে। সেফটি ফ্যাক্টর না ধরলে পিক আওয়ারে প্ল্যান্ট চলবে না। সুতরাং সঠিক মাত্রায় কার্যকরী পেতে হলে মোট লোডের উপর 10% বা 10% সেফটি ফ্যাক্টর ধরতে হবে। প্ল্যান্ট ক্যাপাসিটি
এ সেফটি ফ্যাক্টরের প্রয়োজনীয়তা। তা আমরা কিছু বুঝলাম, সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দরকার আমাদের সেফটি ফ্যাক্টর ধরা। Describe the procedure of calculation of refrigeration and air conditioning plant capacity. RAC প্লান্টের প্লান্ট ক্যাপাসিটি ক্যালকুলেশন। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা RAC প্লান্টের প্লান্ট ক্যাপাসিটি ক্যালকুলেশন নিম্নোক্তভাবে করা হয়। এক, প্রথম প্লান্টের মোট কুলিং লোড নির্ণয় করতে হবে। দুই, মোট কুলিং লোডের 10% সেফটি ফ্যাক্টর হিসাবে গণ্য করতে হবে। তিন, অবশেষে হিমায়ন যন্ত্রের ক্যাপাসিটি নির্ণয় করতে হবে। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা RAC প্লান্টের প্লান্ট ক্যাপাসিটি ক্যালকুলেশন প্রথমে প্রয়োজন হিট ট্রান্সমিশন পদ্ধতি সমূহ বের করা। তার মধ্যে আছে এক, চার দেওয়ালের মাধ্যমে লোড বা ওয়াল লোড বের করে নিতে হবে। দুই, ছাদের মাধ্যমে লোড বা রুফ লোড। তিন, মেঝের মাধ্যমে লোড বা ফ্লোর লোড। চার, দরজা ও জানালার মাধ্যমে লোড। দরজা এবং জানালার মাধ্যমে লোড, ডোর অ্যান্ড উইন্ডোর 10% সেফটি ফ্যাক্টর হিসাবে গণ্য করতে হবে। প্রোডাক্ট লোড এর মধ্যে আছে আলু, মাছ, মাংস, শাকসবজি ইত্যাদি। শ্বাস প্রশ্বাস জনিত লোড বা রেসপিরেশন লোড, অনুপ্রবিষ্ট জনিত বাতাসের তাপ, ইনফিল্ট্রেশন অ্যান্ড ভেন্টিলেশন। শ্রমিক লোড বা মানুষের দেহ হইতে নির্গত তাপ। নয়, বৈদ্যুতিক বাতির লোড বা লাইটিং লোড। 10, মোটরের হিট লোড বা মোটর লোড। আনুষঙ্গিক বা সাপ্লিমেন্টারি বা অন্যান্য লোড। বাতাস পরিবর্তনজনিত লোড বা এয়ার চেঞ্জ লোড। বিকিরণজনিত বা রেডিয়েশন জনিত লোড। কাঠামোর মাধ্যমে তাপ সঞ্চালনের সূত্র হল Q = AUTD। Q হচ্ছে ওয়াট এককে মোট পরিবাহিত তাপের পরিমাণ। এ হচ্ছে কাঠামোর ক্ষেত্রফল বা এরিয়া বর্গ এককে। ইউ হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি কেলভিন এককে তাপ পরিবাহিতার গুণাঙ্ক। আর টিডি হলো কেলভিন এককে ভিতর ও বাইরে বাতাসের তাপমাত্রার বিয়োগফল বা তাপমাত্রার পার্থক্য বা টেম্পারেচার ডিফারেন্ট। বিকিরণজনিত তাপের পরিমাণ হচ্ছে QR = কাঁচের ক্ষেত্রফল গুণন বিকিরণজনিত তাপের গুণাঙ্ক গুণন DS ফ্যাক্টর। বায়ু চলন বা অনুপ্রবেশ লোড, ভেন্টিলেশন অর ইনফিল্ট্রেশন লোড। Q = নিয়ন্ত্রিত রুমের মধ্যে প্রয়োজনীয় মুক্ত বাতাসের পরিমাণ লিটার পার সেকেন্ড গুণন
প্রতি লিটার বাতাসের জন্য বর্ধিত তাপের পরিমাণ কিলোজুল পার লিটার। অথবা কিউ সমান কক্ষে অবস্থানরত জনসংখ্যা গুণন 0.00354 মিটার কিউব পার সেকেন্ড পার জন ভাগ মুক্ত বাতাসের আপেক্ষিক আয়তন মিটার কিউব পার কেজি গুণন ডেল এইচ বা ডেল্টা এইচ। এখানে ডেল্টা এইচ হচ্ছে T2 মাইনাস T1 বা তাপমাত্রার পার্থক্য। পিপুল লোড বা জনসমাবেশ লোড এর সূত্র হলো কিউ সমান কক্ষে কর্মরত জনসংখ্যা গুণন ওয়াট এককে প্রত্যেকের শরীর হতে নির্গত তাপের পরিমাণ। প্রোডাক্ট লোড হচ্ছে কিউ সমান MCTD ভাগ 24 গুণন 3600 3600 কিলোওয়াট হচ্ছে প্রোডাক্ট লোডের সমীকরণ। চিলিং লোড বা QC সমান MCTD ভাগ চিলিং এর সময় সেকেন্ডে গুণন চিলিং রেট ফ্যাক্টর। চিলিং রেট ফ্যাক্টর বের করবো হচ্ছে 1/1.5 সমান হচ্ছে 0.67। এটা হচ্ছে চিলিং রেট ফ্যাক্টরের মান। এরপরে সম্পূরক লোড বা সাপ্লিমেন্টারি লোড, এর মধ্যে আছে লাইটিং লোড, মোটর লোড, অন্যান্য প্লাগ লোড বা সকেট লোড, এগুলোকে সব হচ্ছে সাপ্লিমেন্টারি লোড। অবশেষে ঈপ্সিত বা কাঙ্ক্ষিত বা আমাদের প্রয়োজনের মতো শীতল হিমায়ন যন্ত্রের ক্ষমতা নিরূপণ। সুতরাং হিমায়ন যন্ত্রের ক্ষমতা কিলোওয়াট সমান মোট কুলিং লোড কিলোওয়াট গুণন 24 ভাগ ঈপ্সিত বা কাঙ্ক্ষিত শীতল সময় ঘন্টায়। এই নিয়মে আমরা বের করব শেষে। Describe the heat gain load estimation for humidification plant. হিউমিডিফিকেশন প্লান্টের হিট লোড বের করার পদ্ধতি ড্রাই বাল্ব তাপমাত্রা পরিবর্তন বা ডিবিটি না করে জলীয় বাষ্প যুক্ত বা অ্যাড করার পদ্ধতিকে আর্দ্রকরণ বা হিউমিডিফিকেশন বলে। হিউমিডিফিকেশন দুইভাবে করা হয়, যেমন প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড এবং পরোক্ষ বা অপ্রত্যক্ষ পদ্ধতি বা ইনডাইরেক্ট মেথড। প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড হলো এ ধরনের পদ্ধতি এয়ার কন্ডিশনিং স্থানে সম্পূর্ণরূপে শুকনো কণার আকারে অটোমাইজড স্টেট পানি স্প্রে করা হয়। এটা খুব বেশি কার্যকর নয়। 2 নম্বর হচ্ছে পরোক্ষ বা অপ্রত্যক্ষ পদ্ধতি বা ইনডাইরেক্ট মেথড। এই পদ্ধতিতে এয়ার ওয়াশারের মাধ্যমে এয়ার কন্ডিশনিং প্লান্টে বাতাসে পানি প্রবেশ করানো বা সরবরাহ ব্যবস্থা থাকে, যা আমরা চিত্র দেখব। হিউমিডিফিকেশন প্লান্টের হিট লোড অর্জন পদ্ধতি, এটা আমরা সাইকোমেট্রিক চার্টের মাধ্যমে আমরা দেখি। এটা হচ্ছে কুলিং অ্যান্ড হিউমিডিফিকেশনের সাইকোমেট্রিক চার্ট। এর পাশে হচ্ছে এনথালপি, এটা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি
বা রিলেটিভ হিউমিডিটি, এটা হচ্ছে হিটিং অ্যান্ড হিউমিডিফিকেশন। এয়ার কন্ডিশনিং কক্ষের আর্দ্রতা বৃদ্ধিকরণ কৌশল হচ্ছে স্প্রে আকারে ছড়িয়ে দেওয়া রুমের মধ্যে। এটা একটা পদ্ধতি, স্প্রে বিভিন্ন নজলের মাধ্যমে রুমে ছড়িয়ে দেওয়া। সিলিং থেকে ফ্যানের মাধ্যমে হিউমিডিটি ছড়িয়ে দেওয়ার একটা কৌশল। এয়ার কন্ডিশনিং কক্ষে আর্দ্রতা বৃদ্ধিকরণ কৌশল। আমরা দেখলাম চিত্র। কারিগরি শিক্ষা। Solve the problem related to total cooling load of air conditioning plant. শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে মোট কুলিং লোড সম্পর্কিত সমস্যাবলী ও সমাধান। এটা অঙ্ক দেখি আমরা। 6 মিটার, 5 মিটার, 4 মিটার সাইজে একটি এসি রুমের জন্য কত কিলোওয়াটের মেশিন প্রয়োজন যদি ইউনিট দৈনিক 16 ঘন্টা চালু রাখতে হয়? প্রয়োজনীয় তথ্যাদি: দেওয়ালের ইউ ফ্যাক্টরের মান 0.346 ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন এবং তাপমাত্রা পার্থক্য হচ্ছে 15 ডিগ্রি কেলভিন। ছাদের ইউ ফ্যাক্টরের মান এবং টিডি দেওয়া আছে। মেজের ইউ ফ্যাক্টর এবং টিডি দেওয়া আছে। অবস্থান লোকের সংখ্যা হচ্ছে 4 জন। শরীর থেকে নির্গত তাপের পরিমাণ হচ্ছে 0.211 কিলোওয়াট। ইনফিল্ট্রেশন রেট হচ্ছে 8 লিটার পার সেকেন্ড। বাতাস পরিবর্তন ফ্যাক্টর হচ্ছে 0.0186 কিলো জুল পার লিটার। আর 40 ওয়াটের দুটি বাতি ও 40 ওয়াটের একটি মোটর ব্যবহৃত হয়। একটি কাঠের দরজা আছে যার মাপ আছে 2 মিটার গুণন 1.2 মিটার। এই ফ্যাক্টর দেওয়া আছে। এরপরে সমাধান: দরজার ক্ষেত্রফল বের করে নিব 2.4 বর্গ মিটার। 4 দেওয়ালের ক্ষেত্রফল 85.6 বর্গ মিটার। মেজের ক্ষেত্রফল 30 বর্গ মিটার। আর হচ্ছে ছাদের ক্ষেত্রফল 30 বর্গ মিটার। আমরা সূত্র জানি কিউ সমান ইউটিডি। এখানে আমরা দেওয়ালের মানটা বের করব কিলোওয়াটে 444.26। দরজার জন্য হচ্ছে 21.13 কিলোওয়াট। ছাদের জন্য 6.82 কিলোওয়াট। তাহলে মোট হচ্ছে 768.33 কিলোওয়াট বের হলো আমাদের কাঠামোর মাধ্যমে পরিবাহী তাপের পরিমাণ। এখানে ইনফিল্ট্রেশন লোড আমরা পেলাম হচ্ছে 1.488 কিলোওয়াট। পিপুল লোড পেলাম হচ্ছে 0.844 কিলোওয়াট। সাপ্লিমেন্টারি লোড হচ্ছে 0.12 কিলোওয়াট। এর টোটাল আমাদের যোগ করার পর হবে হচ্ছে 770.78 কিলোওয়াট। এবার এইগুলোর আবার টোটালটা থেকে 10% সার্টিফিকেট ধরলে পরে আমাদের 847.85 কিলোওয়াট আসে। সুতরাং হিমযন্ত্রের ক্ষমতা হচ্ছে, আমরা সেই সূত্র অনুসারে বসিয়ে 1271.77 কিলোওয়াট এটা উত্তর আমরা পেলাম। এরপরে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত টনের হিসাব, অ্যাপ্লিকেশন কোথায় ব্যবহৃত হয়, আর রিকোয়ার্ড কুলিং ক্যাপাসিটি 1000 স্কোয়ার ফিটের জন্য ফ্লোর এরিয়ার জন্য কি পরিমাণ মেশিন দরকার একটু দেখি। অফিস বিল্ডিং এক্সটার্নাল জোন 25% যদি গ্লাস হয় 3.5, 50% হলে 4.5, 75% হলে 5 টন ক্যাপাসিটি আমাদের মেশিন দরকার। ইন্টারনাল জোনের জন্য 2.8 টন। আর কম্পিউটার রুমের জন্য লাগবে 6 থেকে 12 টনের ক্যাপাসিটি মেশিন। হোটেলের জন্য, বেডরুমের জন্য আর রেস্টুরেন্টের জন্য সিঙ্গেল রুমের জন্য 0.6 টন। ডাবল রুমের জন্য 1 থেকে মানে পার রুমের জন্য। রেস্টুরেন্টের জন্য লাগবে হচ্ছে 5 থেকে 9 টনের ক্যাপাসিটি মেশিন। ডিপার্টমেন্টাল স্টোর বেসমেন্টের জন্য লাগবে 4.5 থেকে 5 টন। আর আপার ফ্লোরের জন্য 3.5 থেকে 4.5। আর শপের জন্য লাগবে 5 টন। ব্যাংকের জন্য 4.5 থেকে 5.5 টন। থিয়েটার অ্যান্ড অডিটোরিয়ামসের জন্য লাগবে 0.07 টন পার সিটের জন্য। এই হচ্ছে আমাদের শেষ বাড়ির কাজ 8ম অধ্যায়। এসি প্লান্টের মোট কুলিং লোডের কম্পোনেন্টস সমূহ লেখো। প্লান্ট ক্যাপাসিটি সার্টিফিকেটের প্রয়োজনীয়তা লেখো। আর এসি প্লান্টের প্লান্ট ক্যাপাসিটি ক্যালকুলেশন বর্ণনা করো। হিউমিডিফিকেশন প্লান্টে হিট লোড অর্জন পদ্ধতি লেখো। আর একটা অঙ্ক আছে, একটা 5 নম্বর একটা অঙ্ক, ওইটার আলোকে ইংরেজিতে দেওয়া আছে, করে নিবে। এই পাঠ সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন আছে কি? তাহলে ইনবক্স করো এই ঠিকানায়। এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো onlinetibet.com।
ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।